আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আজকে এটা আমার একদম প্রথম লেকচার। তো আমি আশা করব তোমরা আমার এই লেকচারটা সম্পূর্ণ না টেনে একদম দেখবা। তো যেহেতু এটা আমার ফার্স্ট লেকচার, তো এখানে আমি মূলত একদম এই অধ্যায়ের সম্পূর্ণ একদম যে বেসিক বিষয়গুলো আছে এইগুলো নিয়েই আজকে মূলত আলোচনা করব। তো দেখো, আমি এখানে টপিকগুলো রেখে রাখছি। আমি প্রথমে কাজ নিয়ে আলোচনা করব, তারপর আমি শক্তির বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই শক্তির এই কাজ যে বিষয়টা অর্থাৎ ওয়ার্ক ডান বা কাজ, এইটা কেন এই শক্তির অধ্যায়ের ভিতরে আলোচনা করা হচ্ছে এইটাও আমি তোমাদেরকে খুব ডিটেলসে একটু বোঝাবো, একটু সময় নিয়ে বোঝাবো। এটা একটু ধৈর্য সহকারে শুনবা তোমরা, তাহলে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। এবং লাস্টে আমরা কিভাবে এই কাজের মাধ্যমেই কিভাবে আমরা এই বিভব শক্তিগুলোকে নির্ণয় করতে হয়, এটি নির্দিষ্ট উচ্চতায় তোলার, কোনো একটা বস্তুকে যদি তুমি ভূপৃষ্ঠ থেকে এটি নির্দিষ্ট উচ্চতায় তোলো তাহলে ওইটার ভিতরে কতটুকু বিভব শক্তি জমা হয়। তারপরে আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা স্প্রিংকে যদি সংকুচিত বা যদি প্রসারিত করি এর ভিতরে কীভাবে বিভব শক্তি জমা হয়, এই কয়টা টপিকস নিয়ে আমি আজকে খুব ডিটেলসে আলোচনা করব। তো চলো আমাদের মূল লেকচারটা শুরু করা যাক। এখন দেখো যে এই আমাদের প্রথমে কাজ বলতে কি বোঝানো হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা নর্মাল সেন্সে আসলে কাজ বলতে কি বুঝি। আমরা কিন্তু খুব নর্মালি এটা বুঝি যে কোনো কিছু করাকেই কিন্তু আমরা কাজ বলি আর কি। কিন্তু দেখো, পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু কাজ বলতে বিষয়টাকে আসলে এইভাবে ডিফাইন করা হয় না। তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কাজ বলতে যেটা বোঝানো হয়, তুমি যদি কোনো একটা বস্তুর উপরে তুমি যদি বল প্রয়োগ করো এবং বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুটার স্মরণ হয় তাহলে ওই স্মরণ এবং ওই বলের গুণফলকেই কাজ বলা হয়। তো আমি যদি একটা চিত্র দ্বারা তোমাদেরকে এটাকে বোঝাই, তাহলে সাপোজ ধরো এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটার উপরে ধরো আমি একটি বল প্রয়োগ করেছি। তো এদিকে বল প্রয়োগ করেছি, এর ফলে ধরো এই বস্তুটার একটি স্মরণ হলো আর কি। তো এই বল এবং এই স্মরণের গুণফলকেই বলা হয় হলো এই কাজ আর কি। অথবা আমরা লিখতে পারি কি যে কাজ ডাব্লু সমান কি বল ইন্টু স্মরণ। ক্লিয়ার? ওকে। এখন দেখো যে এই কাজ নামক এই টপিকসটা এই শক্তি নামক এই অধ্যায়ের ভিতরে অর্থাৎ শক্তির সাথে কেন ব্যবহার করা হলো। দেখো, এইটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এইটাকে যদি তোমাদের উপলব্ধি করতে হয় তাহলে কাজ সম্পর্কে তোমাদের আরেকটু বিস্তারিত ধারণা অর্জন করতে হবে। তো এইটার জন্য চলো আমি একটি উদাহরণ তোমাদেরকে আগে একটু বলি। সাপোজ ধরো যে তোমাদের বাসায় একজন দারোয়ান কাজ করে। কি করে? একজন দারোয়ান কাজ করে। তো এখন আমি যদি বলি যে ওই দারোয়ান কি আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ করে? দেখো, দারোয়ানটা আসলে করে কি বলতো, ও কিন্তু রাতের বেলা একটা জায়গায় বসে থাকে, বসে বসে ও কিন্তু চুপচাপ বাড়িটাকে পাহারা দেয়। এখন আমি যদি বলি যে ওই দারোয়ানটা যদি আমি পদার্থবিজ্ঞানের আলোকে তার কাজটাকে চিন্তা করি, তো তাহলে ঠিক আছে, ওই দারোয়ানটা হয়তো বা একটি বল প্রয়োগ করতেছে। ও যে চেয়ারটার উপরে ও ধরো যে বসে থাকে, ও যে চেয়ারটার উপরে পা দিয়ে ধরো যে বসে থাকে ও, তো সেই হিসাব করলে কিন্তু ও একটি বল প্রয়োগ করে ওজনের সময় একটি বল ওই চেয়ারটার উপরে ও প্রয়োগ করতেছে। কিন্তু দেখো, এই বল প্রয়োগের ফলে ওই দারোয়ানের কি কোনো দিকে কোনোরূপ কি স্মরণ হয়? কোনো স্মরণ তো হয় না, তাই না? তো তাহলে কিন্তু আমরা বলতে পারি যদিও বল প্রয়োগ করে কিন্তু স্মরণ তো জিরো। তো তাহলে পারে এই বল এবং স্মরণের গুণফল তাহলে কত আসে? জিরো আসে। তো যেহেতু ওই বল এবং স্মরণের গুণফল জিরো, তাহলে নিশ্চয়ই পদার্থবিজ্ঞানের আলোকে ওই দারোয়ান দ্বারা কৃত কাজ কিন্তু জিরো। অর্থাৎ পদার্থবিজ্ঞানের আলোকে কিন্তু ওই দারোয়ান কোনো কাজই করছে না, তাই না? অর্থাৎ এইটা কিন্তু খুব ভেরি ক্লিয়ারলি বোঝা যায় এখান থেকে যে পদার্থবিজ্ঞানের আলোকে তোমার যদি কাজ করতে হয় তাহলে কিন্তু তোমাকে বলের সাথে সাথে বল প্রয়োগের সাথে সাথে তোমার স্মরণও হতে হবে। তো এই যে বল প্রয়োগের সাথে যে স্মরণের যে বিষয়টা, এইটার উপরে আবার বেস করে এই কাজকে দুটি ভাগে ভাগ করা যায়। আমরা আগে ফার্স্টে এই কাজের বিষয়টা একটু ডিসক্লোজ করে নিই তোমাদের সাথে। তো দেখো, এই যে আমি যে বল প্রয়োগ করেছিলাম এই বস্তুটার উপরে, তাই না? তো এর ফলে এই বস্তুটার স্মরণ হয়েছিল কোন দিকে? দেখো, আমি যেদিকে বল প্রয়োগ করেছিলাম বস্তুটার স্মরণ কিন্তু সেদিকেই হয়েছিল। তো যদি এমন হয় যে আমি কোনো বস্তুর উপরে যেদিকে বল প্রয়োগ করতেছি ওই বস্তুটা যদি ওই দিকেই স্মরণ হয় তাহলে সেই বল এবং স্মরণের গুণফল দ্বারা যেই কাজ সম্পন্ন হয় এই কাজকে বলা হয় হলো ধনাত্মক কাজ। কি কাজ বলা হয়? ধনাত্মক কাজ বলা হয়।
এখন এইটা তো খুবই একটি কমন ঘটনা যে কোনো বস্তুর উপরে তুমি যেদিকে বল প্রয়োগ করবা ওই বস্তুর সরণ কিন্তু সেই দিকেই হয়। এটি কিন্তু আমরা খুব নর্মাল সেন্সেই দেখি। কিন্তু দেখো এইখানে যেহেতু ধনাত্মক কাজের কথা উঠেছে, তাহলে তো এটাও একটা কথা যে তাহলে তো ঋণাত্মক কাজও তো থাকতে পারে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি ঋণাত্মক কাজ আছে। তো ঋণাত্মক কাজের ক্ষেত্রে যেটা হয়, তুমি যেদিকে বল প্রয়োগ করবা সরণ হবে তার বিপরীত দিকে। তুমি যেদিকে বল প্রয়োগ করবা সরণ হবে তার বিপরীত দিকে। তো তাহলে ওই বল এবং সরণের গুণফল দ্বারা যেই কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলা হয়। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো যে এই ধরনের কাজ কি আসলে হতে পারে, অথবা এই ধরনের অর্থাৎ আমি বল প্রয়োগ করতেছি একদিকে, আমার সরণ হচ্ছে আরেক দিকে, এই ধরনের ঘটনা কিন্তু দেখো তুমি স্বাভাবিকভাবে কিন্তু দেখতে পাবা না। তো এইটাকে কিন্তু আমাদের কিন্তু বিশেষ একটি উদাহরণের মাধ্যমে বা বিশেষ একটি ঘটনার মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করতে হয়। তো চলো আমি সেই উদাহরণটা তোমাদের একটু দেখাই। দেখো সাপোজ ধরো এই বস্তুটা এইখানে আছে আর কি। তো আমি করলাম কি, এই বস্তুটার উপরে এই উপরের দিকে একটি বল প্রয়োগ করলাম। তো এই উপরের দিকে বল প্রয়োগ করলাম, তাহলে দেখো আমার হাত করতেছে কি এই বস্তুটাকে উপরের দিকে এইভাবে উপরের দিকে বল প্রয়োগ করতেছে। তো তাহলে আমার হাত যেদিকে বল প্রয়োগ করতেছে বস্তুটা সরণও সেদিকে হচ্ছে। তাহলে আমি কিন্তু বলতে পারি আমার হাত দ্বারা এই যে বস্তু, আমার হাত দ্বারা এই বস্তুটার উপরে যে বল প্রয়োগ করা হয়েছিল, ধরুন সেই বলটা এফ, এবং এর ফলে এর যে সরণ হয়েছিল, তাহলে আমার হাত দ্বারা এদের যে কৃত কাজ এফ ইন্টু এস, এই কাজটা কিন্তু ধনাত্মক কাজ, কারণ আমি বল যেদিকে প্রয়োগ করেছি বস্তু সরণও সেদিকে হয়েছে। কিন্তু এখন আমি যদি তোমাদেরকে বলি যেই বস্তুটা এইখানে আছে, তাহলে এই বস্তুটার ওজন বা এই বস্তুটার যে ওজন বল এটা কোন দিকে কাজ করতেছে? দেখো এটা কিন্তু অভিকর্ষজ বলের প্রভাবে এই নিচের দিকে কাজ করতেছে, তাই না? নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এটা কিন্তু এদিকে কাজ করতেছে, তাই না? এর যে ওজন বল অর্থাৎ এমজি, এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তাই না? এবং এটা কিন্তু অভিকর্ষজ বলের প্রভাবে কাজ করতেছে। এখন আমি যদি এইটা সরণটাকে এই অভিকর্ষজ বলের সাপেক্ষে চিন্তা করি, তো তাহলে দেখো যেদিকে অভিকর্ষজ বল কাজ করতেছে সরণ কি তার বিপরীত দিকে হচ্ছে না? অর্থাৎ বল যেদিকে সরণ তার বিপরীত দিকে হচ্ছে, তাই না? তাহলে আমি যদি বলি যে অভিকর্ষ বলের দ্বারা এখানে কৃত কাজ যেটা হচ্ছে এইটা কিন্তু একটি ঋণাত্মক কাজ, এটি একটি কি ঋণাত্মক কাজ। অর্থাৎ এই উদাহরণ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু ঋণাত্মক কাজও সম্পন্ন হয়। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা এই কাজের যে বিষয়টা এবং এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের যে টপিকসটা ছিল এইটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এইখানে ঘটনা হলো যে এই যে কাজের যে একটা মতো একটা টপিকস, এইটাকে আমরা কেন এই শক্তির সাথে আলোচনা করতেছি? অর্থাৎ শক্তির সাথে কি কাজের কি কোনো রিলেশন আছে? তো চলো আগে আমরা একটু আগে এইটাকে বোঝার জন্য আমাদেরকে একটু শক্তি সম্পর্কে একটি ডিটেলস একটি ধারণা আমাদের ভিতরে থাকতে হবে। তো দেখো শক্তি বলতে আমরা আসলে কাকে বুঝি? দেখো আমরা ধরো যে আলোকে বুঝি, আলো একটি শক্তি, তারপরে তোমার শব্দ একটি শক্তি, তারপরে তোমার হলো বিদ্যুৎ একটি শক্তি। এইরকম শক্তির কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে। এগুলো যেগুলো বলবো এগুলো কিন্তু শক্তির এক একটি রূপ। তো একটা জিনিস খেয়াল করো যে এরা যদি শক্তির রূপ হয়ে থাকে তাহলে মূল অ্যাকচুয়াল শক্তিটাকে এরা তো সব রূপ। যেমন ধরো যে আমার নাম ধরো ফাহাদ, তারপর ধরো যে আরেকজন মানুষ আছে তার নাম ধরো মাসুদ, কারোর নাম ধরো যে তুমি লিওন, কারোর নাম ধরো যে জাহিদ, কারোর নাম ধরো যে তুমি তানিম। হ্যাঁ, তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন নাম থাকে, কিন্তু তারা মূলত কি? তারা তো মূলত মানুষ, তাই না? তো এইখানে যেমন তো তাহলে সেরকমভাবে এই শক্তির যে রূপগুলো আমি বললাম, আলোক রূপ, শব্দ রূপ বা তোমার তড়িৎ রূপ, তো এইটার মূলটাকে, তো এইটার মূল তো একটা এনার্জি আছে, তাই না? বা একটা শক্তির কিন্তু একটা মূল কিন্তু একটা রূপ আছে। তো সেইটা কে? দেখো সেইটাকে কি আমরা কেউ কখনো দেখেছি? আমরা যারা বুদ্ধিমান প্রাণী মানুষ আছে আমরা কেউ দেখেছি? বা এই সৃষ্টি জগতের কোনো প্রাণী কি ওইটাকে কেউ দেখেছে? দেখো ওইটাকে কিন্তু কেউ কোনো এই মহাবিশ্বের কেউ কখনো কোথাও এটাকে কিন্তু দেখে নাই, ওটাকে কিন্তু কেউ কখনো দেখে নাই।
আসলে ওইটাকে দেখা যায় না। আবার ওইটাকে তুমি কি অন্য কোনোভাবে কি পরিমাপ করতে পারবা যে ওটাকে তুমি ঠিক আছে দেখতে পাচ্ছ না, বা তুমি হাত দিয়ে চেপে ধরলে বা কোনো একটা যন্ত্র দ্বারা তুমি চেপে ধরলে, ধরে তুমি ওইটাকে দেখা যাচ্ছে ফিতে দিয়ে মাপলে বা সেই যন্ত্র দ্বারা তুমি মাপলে, যে কোনোভাবে তুমি জিনিসটাকে পরিমাপ করলে, তো এইটাকে সম্ভব মানে শক্তিকে মানে এনার্জিকে কি কি তুমি কি ধরে রাখতে পারবা যে তুমি তাকে পরিমাপ করবা? দেখো এইটা তো সম্ভব না, তাই না? তো তাহলে এখন একটা চিন্তা করো, কিন্তু আমাদেরকে তো এনার্জিকে মাপতে হবে বা আমাদের শক্তিকে তো পরিমাপ করা প্রয়োজন। কারণ এনার্জির, তোমরা একটা কথা চিন্তা করতো যে এনার্জি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। দেখো আমি এই যে বেঁচে রয়েছি, আমি কি দ্বারা বেঁচে রয়েছি? আমার শরীরে যে এনার্জি উৎপন্ন হচ্ছে, যে শক্তি উৎপন্ন হচ্ছে, এটার কারণে কিন্তু আমি বেঁচে রয়েছি। এখানে আলো জ্বলতেছে, সেটাও কিন্তু এনার্জি দ্বারাই। এই মহাবিশ্বটার যে অস্তিত্ব হয়েছে, এটা কি দ্বারা এটার অস্তিত্ব এসেছে? এনার্জি দ্বারা অস্তিত্ব এসেছে। এখন তোমরা বলতে পারো স্যার কেন এই মহাবিশ্ব তো বিভিন্ন বস্তু কণা দ্বারা তৈরি। আচ্ছা তোমরা একটা কথা বলো যে এই কণা কি দিয়ে তৈরি? আমরা আইনস্টাইনের E=mc² থেকে কি জানি? তুমি যে কোনো ভর যে কোনো কণাকে যদি তুমি ভাঙো, তুমি ওইটার ভিতরে অসংখ্য এনার্জি পাবা। অর্থাৎ কি, যে কণা দ্বারা আমরা এই মহাবিশ্ব সৃষ্টি বলতেছি, সেটা কি দিয়ে সৃষ্টি? সেটা তো এনার্জি দিয়েই সৃষ্টি। অর্থাৎ এই মহাবিশ্বের মানে এক এবং একমাত্র কারিগর কিন্তু এই এনার্জি। তো তাকে পরিমাপ করাটা আমাদের কতটা বেশি গুরুত্বপূর্ণ একবার তুমি চিন্তা করে দেখো, তাই না? কিন্তু ঘটনা হলো যে আমরা তো কেবলই একটা উদাহরণের মাধ্যমে দেখলাম যে একে আমরা না ধরতে পারতেছি, না ছুঁতে পারতেছি, তো একে আমরা তাহলে পরিমাপ করবো কিভাবে? তো একে এই পরিমাপ করার এই সিস্টেমটাই হলো এই কাজ। ঘটনা হলো কোনো একটি বস্তুর উপরে তুমি কোনো একটি বস্তু যতটুকু কাজ করে বা কোনো একটি সিস্টেম যতটুকু কাজ করে, আসলে সে ততটুকু শক্তি সে হলো ব্যয় করে। কথাটা ক্লিয়ার? যে কোনো একটি সিস্টেম যতটুকু কাজ করে সে ঠিক ততটুকু শক্তি ব্যয় করে। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে একটু বুঝি। যেমন সাপোজ ধরো এই বস্তুটা যখন এইখানে ছিল, দেখো এটা হাতের পরে কিন্তু একদম নীরবভাবে স্থিরভাবে এটা পড়ে রয়েছে, এটার ভিতরে কিন্তু কোনো ধরনের শক্তি নাই। তো আমি করলাম কি, আমার হাত দ্বারা এইটার পরে একটি বল প্রয়োগ করলাম। তো বলটা প্রয়োগ করতেছে কি আমার হাত, এবং এর ফলে এর একটি স্মরণ হচ্ছে। তাহলে আমার হাত তাহলে কি করলো? এই বস্তুটার উপরে একটি কাজ করলো। যেহেতু আমার হাত দ্বারা হলো, তাহলে কাজটা কার দ্বারা হলো? আমার হাত দ্বারা হলো। তো যখন কোনো একটা সিস্টেম, এখানে সিস্টেম হলো আমার হাত, ওই সিস্টেম দ্বারা কোনো একটা কাজ সম্পন্ন হয়, তখন ওই সিস্টেম দ্বারা শক্তি ব্যয় হয়। অর্থাৎ আমার হাত কি এইখানে শক্তি ব্যয় করলো, এবং এই শক্তি সে কোথা থেকে পেয়েছে? আমি যেটা খেয়েছি ওই খাদ্য থেকে আমার শরীরে এটা স্টোর হয়েছিল, সেইখান থেকে এই শক্তিটা সে পেয়েছে। তো সেখান থেকে সে একটি কাজ করলো, তো সে যতটুকু কাজ করলো আমার হাতের কিন্তু ঠিক ততটুকু শক্তি ব্যয় হবে। এখন তাহলে এই যে আমার হাত যতটুকু কাজ করেছিল, যেহেতু ততটুকু শক্তি ব্যয় হচ্ছে, সেই শক্তিটুকু কোথায় যাচ্ছে তোমরা জানো? সেই শক্তিটুকু যাচ্ছে এই বস্তুটার ভেতরে। এই বস্তুটার ভেতরে হচ্ছে কি, সেই শক্তিটা গিয়ে সঞ্চিত হয়ে থাকতেছে। তোমরা দেখবা সেই সঞ্চিত শক্তিটা, এই যে দেখো আমি যেই ছেড়ে দিচ্ছি, এই বস্তুটা কিন্তু আমার হাতের উপরে এসে এইভাবে পড়লো, এবং যখন পড়লো এটা কিন্তু আমার হাতের উপরে একটা শক্তি প্রদান করেছে। তো এটা শক্তি কই পেলো? এখানে থাকতে তো কোনো শক্তি ছিল না এর ভিতরে। এই যে আমার হাত যে শক্তিটা ব্যয় করেছিল, সেই শক্তিটাই এ প্রাপ্ত হয়েছিল, এবং সেইটাই সে কি আমার হাতের উপরে এসে প্রদান করলো। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আরও একটা জিনিস বুঝতে পারলাম, যেই বস্তুর উপরে কাজ করা হয় ওই বস্তুটা কি শক্তি প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যদি এইটা বলি, এই যে আমার হাত এই বস্তুটার উপরে একটি কাজ করে এইখানে নিয়ে আসা হলো, যে এফ বল প্রয়োগের ফলে এস স্মরণ হলো, এবং এইখানে বস্তুটাকে নিয়ে আসা হলো, এর ফলে কিন্তু এই বস্তুটার ভিতরে একটি শক্তি সঞ্চিত হচ্ছে, তাই না? শক্তি সঞ্চিত হচ্ছে। এই সঞ্চিত শক্তিটাকেই বলা হয় বিভব শক্তি। বিভব শক্তি বা ইংলিশে বলা হয় কি পটেনশিয়াল এনার্জি। পিতে পটেনশিয়াল, ইতে এনার্জি, পটেনশিয়াল এনার্জি বলা হয়।
এই শক্তিটাকে, এই সঞ্চিত শক্তিটাকে। এবং এই শক্তি সে কোত্থেকে পেল? ওই যে আমার হাত কাজ করলো, কাজ করার ফলে সে আমার হাত দ্বারা যতটুকু কাজ করা হয়েছিল ঠিক ততটুকু শক্তি আমার হাত ব্যয় করেছিল, এবং এবং যতটুকু শক্তি আমার হাত ব্যয় করেছিল সেইটা কি এর ভিতরে গিয়ে সঞ্চিত হলো। অর্থাৎ এই আমার হাত দ্বারা যতটুকু কাজ হয়েছিল ঠিক ততটুকু শক্তি কিন্তু এই বস্তুর ভিতরে এখন বিভব শক্তি হিসাবে জমা হলো। তো দেখো, এই কনসেপশনটাকে কাজে লাগিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোনো একটি বস্তুকে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় তোলো তাহলে ওই বস্তুর ভিতরে বিভব শক্তির ইকুয়েশনটা কি হতে পারে। তো চলো আমরা দেখি। এখন দেখো, আমার হাত দ্বারা এই যে বল প্রয়োগ করা হয়েছিল, তো কতটুকু বল প্রয়োগ করা লাগলো? এই বস্তুটা যতটুকু ওজন mg, নিশ্চয় ততটুকু বলই আমাকে উপরের দিকে প্রয়োগ করা লাগছে। অর্থাৎ এখানে আমার হাত দ্বারা প্রয়োগকৃত বল সমান সমান কিন্তু mg। আর যেহেতু এই বস্তুটাকে এই নিচ থেকে উপরে তোলা হয়েছে, অর্থাৎ এটি উচ্চতা বা হাইট বরাবর তোলা হয়েছে, অতএব আমরা এই উচ্চতাটাকে বলতে পারি এইচ। আমরা সরণ এসের পরিবর্তে এইচ ইউজ করলাম। তাহলে আমরা কৃত কাজ সমান সমান কি বলতে পারি? যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এইচ বলতে পারি। আবার এই এফ ইকুয়ালস টু কি? ওই যে বস্তুর ভর mg ইন্টু এইচ। অর্থাৎ আমার হাত কিন্তু এতটুকু mgh পরিমাণে কাজ করেছে। তাহলে আমার হাত যতটুকু কাজ করেছে নিশ্চয়ই ততটুকু শক্তি এই বস্তুর ভিতরে বিভব শক্তি রূপে সঞ্চিত হয়ে আছে। অর্থাৎ তাহলে আমরা দেখো এই কনসেপশন থেকে আমরা কি, এই কাজের কনসেপশন থেকে দেখো আমরা এই সঞ্চিত শক্তির যে ইকুয়েশন সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। অর্থাৎ সঞ্চিত শক্তি ইফ ইকুয়ালস টু mgh। ক্লিয়ার? ওকে। তো এখানে কি, এখানে এমটা কি? এমটা হলো বস্তুর ভর, যেটা হলো তুমি যেই গ্রহে আছো ওই গ্রহের অভিকর্ষিত ত্বরণ, এবং এইচটা হলো তুমি যেই তলের সাপেক্ষে চিন্তা করতেছো ওই তলের থেকে তুমি যেই তল পর্যন্ত তুমি যেই উচ্চতাতে তুমি তুলেছো ওই হাইটটা, ওই উচ্চতাটুকু। ক্লিয়ার? ওকে। তো তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা কাজের সাথে শক্তির যে রিলেশনটা, আসলে কেন এই কাজ নামক রাশিটাকে এই শক্তির অর্ধের ভিতরে আলোচনা করা হয়েছিল, এটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এসো, তাহলে আমরা তো একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার জন্য কতটুকু কাজ হয় এটা তো আমরা বের করতে পেরেছি। এইবার বা কতটুকু শক্তি, সঞ্চিত শক্তির যে সমীকরণ, এটা আমরা বের করে ফেলেছি। এইবার আমরা দেখব যে এই উচ্চতার ক্ষেত্রে বিভব শক্তি ব্যতীত এই স্প্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু বিভব শক্তির একটি বিষয় আছে। তো স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয় সেই সমীকরণটাই এখন আমরা দেখব আর কি। তো দেখো, স্প্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু শক্তি সঞ্চিত করে রাখা যায়। সাপোজ ধরো এখানে একটা স্প্রিং আছে, এটা বর্তমানে এখানে সাম্য অবস্থায় আছে। তো যদি এটা সাম্য অবস্থায় থাকে তো এর ভিতরে কিন্তু কোনো বলই কাজ করতেছে না, কোনো বলই কাজ করতেছে, কারণ আমি এটার উপরে এখন কোনো বল দিই নাই, কাজে এর ভিতরে কিন্তু এখন কোনো শক্তি সঞ্চিত অবস্থায় নাই, এটা নর্মাল একটি অবস্থায় আছে। তো আমি করলাম কি, এটার উপরে একটি বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করা হলে নিশ্চয়ই স্প্রিংটা একটা তোমার এদিক মানে সেটার একটি প্রসারণ ঘটবে। তো যখনই প্রসারণ ঘটবে তখন কিন্তু এইখান থেকে এই যে এই পর্যন্ত স্প্রিংয়ের একটি কিন্তু সরণ হবে। তো এটাকে আসলে কিন্তু স্প্রিংয়ের সরণই বলা হয়। এখন সরণ কেন বলে দেখো তোমরা দেখো, অণুগুলো যখন এইখানে ছিল, দেখো এটা কিন্তু প্রতিটা অণু যেই স্থানে ছিল সেইখান থেকে কিন্তু এটা কিন্তু একটু দূরে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা অণু যে দূরে দূরে সরে যাচ্ছে, এদের যদি আমরা একটি এভারেজ করি তাহলে সেই এভারেজটুকু হয় হলো এতটুকু। তাহলে এই সবগুলা অণুর এভারেজে এটা এতটুকু একটি সরণ হয়। তো আমরা ধরলাম সেই সরণটাকে এক্স হিসাবে ধরলাম। এখন এই এক্স সরণ করার পরে যদি বস্তুটাকে এইখানে যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু এই বস্তুটা ঠিক এই যেদিকে সরণ হয়েছিল এই সরণের বিপরীত দিকে কিন্তু একটি বল অনুভব করবে। কি অনুভব করবে? একটি বল অনুভব করবে, এই বলটা অনুভব করবে। আবার আমরা যদি জিনিসটাকে যদি সংকোচন ঘটাতাম তাহলে কি বল অনুভব করতো না? ডেফিনেটলি করতো। এই যে ধরো আমি সংকোচন ঘটালাম, তো এর ফলে এখন দেখো তাহলে সংকোচন কোন দিকে ঘটিয়েছি? এদিকে ঘটিয়েছি, অর্থাৎ সরণ কিন্তু এবার হয়েছে এদিকে, এইখান থেকে এইটুকু এক্স পরিমাণে সরণ হয়েছে। এখন এই বস্তুটা কোন দিকে বল অনুভব করবে বলো তো? এই যে যেদিকে সরণ ঘটিয়েছে নিশ্চয়ই তার বিপরীত দিকে
একটি বল অনুভব করবে। এটাই তো হয়, এটা তো আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে। এখন দেখো তাহলে তাহলে দেখো আমরা কিন্তু একটা জিনিস দেখতেছি যে আমরা যেদিকে সরণ ঘটাচ্ছি বল কিন্তু তার বিপরীত দিকে অনুভূত হচ্ছে। এখানে আরও একটা কথা আছে, সেটা হলো যে আমি ধরো এতটুকু প্রসারণ ঘটিয়েছি, আমি যদি আরও বেশি প্রসারণ ঘটাতাম, এখন স্প্রিংটা যদি ভেঙে চুরে না যায় অর্থাৎ যদি নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আমি যত সরণ ঘটাবো ততই কিন্তু বেশি বল এদিকে অনুভব করবে। আবার আমি যত বেশি সংকোচনের দিকেও সরণ ঘটাবো ততই কিন্তু বেশি বল এদিকে অনুভব করবে। অর্থাৎ এই বলটা কিন্তু এই সরণের সমানুপাতিক। কিন্তু এখানে একটা কথা আছে যে এই সরণ যেদিকে হচ্ছে বল যেহেতু তার বিপরীত দিকে হচ্ছে, কাজে আমরা যদি বলি যে না আমার বলটাকে যদি আমরা ধনাত্মক ভেক্টর রাশি হিসেবে ধরি তাহলে সরণটাকে কিন্তু আমাকে কি ঠিক যেহেতু ভেক্টর রাশি তাহলে কি সরণের সামনে আমাকে একটি মাইনাস প্রদান করতে হবে। জাস্ট এটা দ্বারা বোঝাচ্ছে কি যে সরণটা বলের ঠিক বিপরীত দিকে, এইটাই আর কি। ক্লিয়ার? ওকে, এখন আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে আমার যেটা আসে এটি সমানুপাতিক ধ্রুবক আসবে, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং এক্স। তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় হলো স্প্রিং ধ্রুবক। কেন স্প্রিং ধ্রুবক বলা হয় দেখো আমি বলতেছি। দেখো এইটাকে এইখান থেকে যে এই পর্যন্ত যে সরণটা করা হইলো, আমি আগেরটাই নিয়ে আর কি, এই পর্যন্ত সরণটা করা হইলো, এই সরণের ফলে এইটা যেই বলটা অনুভব করতেছে, এখন আমি যদি এইখানে একটি চিকন লোহা নিই তাহলে যেই বল অনুভব করবে, আমি যদি একটি মোটা লোহার পাতদার স্প্রিংটা হইতো অর্থাৎ স্প্রিংটা যদি অনেক মোটা লোহার হইতো তাহলে কিন্তু আরও বেশি বল অনুভব করতো এইদিকে, তাই না? কারণ ওইটার স্প্রিংয়ের শক্তি আরও বেশি। সেই সংকোচনের ক্ষেত্রেও তাই। কিন্তু আবার দেখো যে আমি ধরো যে একবার ধরো লোহা নিলাম আর একটা ধরো যে রাবারের স্প্রিং লাগালাম, তাহলে কোনটা বেশি এদিকে বল অনুভব করবে? নিশ্চয়ই লোহারটা বেশি বল অনুভব করবে। আচ্ছা, অর্থাৎ আমরা এটা বুঝতেছি যে এর এই বলটা কিন্তু সরণের সাথে সাথে ওইটা কি বস্তু দিয়ে তৈরি এবং কতটুকু শক্ত, এই অর্থাৎ ম্যাটেরিয়ালটা কেমন এইটার উপরেও ডিপেন্ড করতেছে। তো এই কেটা হলো সেই ম্যাটেরিয়াল প্রপার্টি। আমার কথা ক্লিয়ার? এবং এইটা কি কোনো একটি যেমন লোহার জন্য, লোহার নির্দিষ্ট পুরুত্বের লোহার জন্য এটা কিন্তু একদম ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট, এই জন্যেই এটাই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমানুপাতিক ধ্রুবক হিসাবে এই কেটা এইখানে আসতেছে। ক্লিয়ার? ওকে, তো এখন আমাদের যেটা বের করতে হবে এই প্রসারণ বা সংকোচনের ফলে এর ভিতরে কতটুকু শক্তি জমা হয়েছে। তো কতটুকু জমা হয়েছে, নিশ্চয় যতটুকু কাজ হবে ততটুকু শক্তি জমা হয়েছে। তাহলে কতটুকু কাজ হয়েছে দেখো, এর সরণ হয়েছে কতটুকু এক্স পরিমাণে, তাই না? আর কতটুকু বল প্রয়োগ করেছিলাম এফ। তাহলে আমাদের কাজ সমান সমান আমরা কি জানি যে বল ইন্টু সরণ, নিশ্চয় বল ইন্টু সরণ। এখন যেহেতু বল এবং সরণের দিক বিপরীত তাহলে আমাদেরকে নিশ্চয়ই সরণটাকে মাইনাস বসাতে হবে। এইটা গেল। এখন দেখো আমি এইখানে এই এফের জায়গায় মাইনাস কে এক্স বসিয়ে দিলাম ইন্টু ধরো মাইনাস এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ধরো যে এত পুরা এই সম্পূর্ণ স্প্রিংটার পরিবর্তে খুব অল্প একটু জায়গা নিয়ে আমি সরণটা ঘটালাম। ফার্স্ট আমি ধরলাম যে অল্প সরণের জন্য, তাহলে অল্প সরণের জন্য তাহলে এক্সের পরিবর্তে আমাকে ডিএক্স লিখতে হবে এবং কাজও তাহলে নিশ্চয়ই অল্প হবে যেহেতু সরণ অল্প করেছি, ডি ডাব্লিউ পরিমাণ। তাহলে ডি ডাব্লিউ ইকুয়ালস টু এইখানে যেটা হচ্ছে তাহলে এই মাইনাস এখানে বসিয়েছি মাইনাস ডিএক্স, তাহলে এই মাইনাসে ডি ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কে এক্স ইন্টু ডিএক্স, এটা হয়ে যাচ্ছে। এইবার দেখো আমি করলাম কি এটাকে এবার ইন্টিগ্রেট করে দেবো, অর্থাৎ এবার আমি এই পুরাটার জন্য আমি কাজটাকে হিসাব করতে যাচ্ছি। তাহলে পুরাটার জন্য জিরো থেকে ডাব্লু পরিমাণ, আর এইটা যে এখানে ধরলাম যে আমরা জিরো, এখান থেকে পুরা এক্সের সরণের জন্য কাজ কতটুকু হবে। তো এইটা হলো যে এইটাকে বলা হয় হলো ইন্টিগ্রেশনের নিয়ম। ইন্টিগ্রেশন আসলে এটি ক্যালকুলাসের একটি টার্ম। তো এইটা আসলে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমরা এটা শিখবা আর কি। এখন এইটা দ্বারাই আসলে এটাকে প্রমাণ করতে হবে। তো আমি যেটা জাস্ট দেখাই দিচ্ছি, তোমরা জাস্ট বিষয়টা একটু দেখো, এটা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে হয়েছিল। তো দেখো আমি যদি এখানে করি তাহলে এখানে আমি ডাব্লু পাবো, জিরো থেকে ডাব্লু, আর এইটাকে বলে যেহেতু কেটা একটি ধ্রুবক এটা বাইরে চলে আসবে, কে বাইরে চলে আসলো, এবং এইটাকে ইন্টিগ্রেট করলে যেটা থাকে সেটা হচ্ছে এক্স ডিএক্স জিরো থেকে এক্স পর্যন্ত। এইটাকে এই মানটা বসাই দিলে এখানে ডাব্লুই থাকে কে, আর এইখানে আসে এক্স স্কোয়ার বাই
0 থেকে x, এই 0 থেকে x এই মানটা বসাই দিলে যেটা আসে সেটা হচ্ছে w ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তো তাহলে এই সরণের ফলে কিন্তু যেটা শক্তি কাজ করা হয়েছে সেটা হাফ কে এক্স স্কোয়ার। তাহলে যতটুকু কাজ করা হয়েছে নিশ্চয়ই ততটুকু শক্তি এর ভিতরে সঞ্চিত হয়েছে, অর্থাৎ স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তির ইকুয়েশন হলো যে হাফ স্প্রিং ধ্রুবক কে ইন্টু স্প্রিংয়ের সরণ এক্স স্কোয়ার, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার। এ থেকে অনেক সময় ভি দ্বারাও লেখা হয় হাফ কে এক্স স্কোয়ার। তো তাহলে আমি আশা করি যে তোমরা নিশ্চয়ই এই স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তির এই ইকুয়েশনটা ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে মনে হয় যে এই সবগুলো টপিকসই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই না টেনে দেখবা এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই সংক্রান্ত যেই অঙ্কগুলো আসবে বা যেই টপিকসগুলো আছে আমি আশা করি এগুলোতে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, তোমরা অনেক বেশি উপকৃত হবা। কারণ আমি এইখানে এই অধ্যায়ের আরও একটি লেকচারের মাধ্যমে, অর্থাৎ এই অধ্যায়ের সবগুলো লেকচার আমি আপলোড করব। এরপরে পঞ্চম অধ্যায়, তারপরে তোমার সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং 11 অধ্যায়, এই সবগুলো লেকচারে আমি আমার এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা আমার এই চ্যানেলটা থেকে কিন্তু তোমরা তোমাদের এই 2022 সালের যে পরীক্ষার্থীরা আছো এবং তোমরা নতুন যারা ক্লাস 9-এ উঠতেছো, এটা আসলে ডিটেলস লেকচার, যারা নতুন ক্লাস 9-এ উঠতেছো তোমরাও কিন্তু এই লেকচার দেখলে এই অধ্যায়, অর্থাৎ যেগুলো অধ্যায় দেওয়া থাকবে এগুলো সবাই সম্পর্কে তো ক্লিয়ার ধারণা হয়ে যাবে তোমাদের। আর আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হলো যে আমার একটি সম্পূর্ণ ফুল কোর্সের অনলাইন কোর্সের একটি ব্যবস্থা আছে। এইটা হলো যে আমার অনলাইন কোর্স, এটা হলো যে তোমরা যদি অনলাইনে আমার কাছে যদি ফুল কোর্স করতে চাও, অর্থাৎ 14টা অধ্যায়ের লেকচার ওখানে থাকবে, আমি অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধান করে দেবো, তারপর গাণিতিক সমস্যাগুলো করে দেবো, সৃজনশীলের সমস্যার সমাধান করে দেবো, তোমরা যে অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক করানো হবে গাণিতিক, তারপর তোমাদের নৈবেত্তিকের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। এইভাবে আমার একটি ফুল কোর্স আছে। তো এইটা খুবই অল্প কষ্টে তোমরা করতে পারবা, খুবই অল্প খরচের ভিতরে। এটার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা দেখে নিও আর কি। এবং ওইখানে আমার হলো লিঙ্কগুলো দেওয়া থাকবে, আমার ফেসবুকের লিঙ্ক, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা ওইটাতে যোগাযোগ করে এই কোর্সটা, অনলাইন কোর্সটা তোমরা ইচ্ছা করলে নিতে পারবা। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।